নমস্কার। মাধ্যমের আরেকটি পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের সাথে আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুত্বপূর্ণ মুখ অধ্যাপক জিষ্ণু বসুদা। আপনারা ওনার মুখ থেকে শুনবেন এখন পশ্চিমবাংলার ইলেকশন মোড চলছে, আর ইলেকশন মোডে বাংলা কি ভাবছে, বাঙালি কি ভাবছে। দাদা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। প্রথম প্রশ্নই, বাংলাকে চেনা যেত আচার্য জগদীশচন্দ্র বোসের নামে, বাংলাকে চেনা যেত মেঘনাদ সাহার নামে। আজ সেই জায়গায় দাঁড়িয়ে একটি অধ্যাপক হয়ে, একটি গবেষক হয়ে আপনি আজকের বাংলাকে কোথায় দেখছেন? দেখুন, ব্যক্তিগতভাবে বাংলা, বাঙালি সারা পৃথিবীর মানচিত্রে নিজের নিজের জায়গায় অত্যন্ত প্রতিষ্ঠিত, আজকেও প্রতিষ্ঠিত। আজকেও কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরাই ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বড় রিসার্চ ইনস্টিটিউট বা পৃথিবীর বহু জায়গাতে আছেন। ব্যক্তিগত বাঙালি নয়, কিন্তু বাংলার যে সার্বিক অবস্থা, বাংলার শিক্ষা ব্যবস্থা, বাংলার উন্নয়নের অবস্থা, বাংলার কৃষির অবস্থা, বাংলার শিল্পের অবস্থা এবং সর্বোপরি বাংলার মানুষের প্রতিদিনকার দিন যাপনের অবস্থা। এখানে একটা বিধানসভা ভোট হয়ে যাওয়ার পরে ৬২টা মানুষের প্রাণ চলে যায়। কেউ বিরোধী দল করেছে বলে শাসক দল ৬২টা মানুষকে ২০২১ সালে মেরে ফেলে দিল। তো এই জিনিসটা ভারতবর্ষের আর অন্য কোথাও নেই। তার জন্য লজ্জা লাগে যে এটা মানুষ আর পশুর মাঝামাঝি একটা অবস্থায় কেউ নিয়ে যাচ্ছে। যে রাজনৈতিক গণতান্ত্রিক পদ্ধতিতে তো একটা দল জিতবে, একটা দল হারবে, এটা তো স্বাভাবিক। কিন্তু তারপরে যে ঘটনা গতবার ঘটেছে ২০২১ সালে, সেটা বাঙালি হিসেবে আমাদেরকে সত্যিকারেরই খুব কষ্ট দেয়। আমি সরাসরি এইটা জিজ্ঞেস করতে চাইবই আপনার উত্তরেতে, কি বাংলার সম্মানে অবক্ষয় হয়েছে না বাঙালির সম্মানে অবক্ষয় হয়েছে? দুটো তো একসঙ্গেই সম্পর্কিত। ধরুন, বাংলা মানে পশ্চিমবঙ্গের কথা বলছেন কি? যদি পশ্চিমবঙ্গের কথা বলেন সেটা একটা, কিন্তু আমার যে বাংলা, সেই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটোকে মিলিয়েই তো। আমাদের অর্ধেকটা অংশ তো বাংলাদেশ। তাই বাংলাদেশে যদি দীপদাস পুড়ে মরে, কিংবা আজকে কক্সবাজারের একজন সন্ন্যাসীকে যেভাবে নৃশংসতা করা হয়েছে, সেটাতে আমার প্রাণ কাঁদবে। আমি তো বামপন্থী নই, আমি কমিউনিস্ট পার্টির সদস্য নই যে আমার গাজা ভূখণ্ডের জন্যে কেবল প্রাণ কাঁদে, আর যারা বাংলায় আর্তনাদ করছে তাদের জন্য প্রাণ কাঁদে না। স্বাভাবিক কারণেই, মানবিক কারণেই যারা বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য আমাদের প্রাণ কাঁদে। তাই পশ্চিমবঙ্গ, যেটা বাঙালি হিন্দুদের শেষ বাসস্থান, শেষ বাসভূমি হিসেবে অধ্যাপক মেঘনাদ সাহা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সুচেতা কৃপালিনীরা রেখে গেছিলেন, সেই জায়গাটাতেও আজকে বাঙালি হিন্দু সুরক্ষিত নয়। আর বাঙালি হিন্দু যদি সুরক্ষিত না থাকে, তাহলে বাংলাও থাকবে না। বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে কোটা বাড়ি, সেটাকে ভেঙে দেওয়া হলো। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারকে দিনের বেলা জ্বালিয়ে দেওয়া হলো। এই প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে বাঙালির ঐতিহ্যের সঙ্গে বাঙালি হিন্দু বেঁচে থাকাটা জরুরি। বাঙালি হিন্দু যদি না থাকে, তাহলে বাংলাদেশ আর আফগানিস্তানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক তেমনই পশ্চিমবঙ্গে যদি ধুলিয়ানের ঘটনা ঘটে, মোথাবাড়ির ঘটনা যতদিন বেশি করে ঘটবে, ধীরে ধীরে পশ্চিমবাংলাও বাঙালি হিন্দুর বসবাসের অযোগ্য হয়ে যাবে। পশ্চিমবাংলাতেও যদি বাঙালি হিন্দু না থাকে, তাহলে আর বাঙালি থাকবে না। কারণ বাঙালি হিন্দু ভারতবর্ষের মূল স্রোতের সঙ্গে, স্বামী বিবেকানন্দ তার স্বদেশ মন্ত্রী কি বলেছেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। রবীন্দ্রনাথ কি বলেছেন, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষকে বাদ দিলে বাংলার স্ত্রীও থাকে না, শক্তিও থাকে না।
তাই বাঙালি হিন্দুর বেঁচে থাকাটা বাঙালির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। সেই হিসেবে আজকের যে লড়াইয়ের কথা আপনি বললেন, সেটা কোনো খেলা নয়, এটা বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই। যেহেতু আপনি যাদবপুরে পড়াশোনা করেছেন, কিছুদিন আগে আমি যাদবপুরে গেছিলাম, দেখলাম পোস্টার অনেক দেওয়ালে পোস্টার, ইরানের পোস্টার, প্যালেস্টিনের পোস্টার, কিন্তু দীপু দাসের নামে একটা লাইনও দেখতে পেলাম না। এই পোস্টারটা যে লাগাচ্ছে সেও তো বাঙালি, এই পোস্টারটা যে বানাচ্ছে সেও বাঙালি, তাহলে বাঙালিরা এরকম ভাবে 22 কি করে হয়ে গেল? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসল যাদবপুর বিশ্ববিদ্যালয়, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীকে নেতৃত্ব দেয় বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, তার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। আসলে সমস্যাটা খানিকটা আপনাদের নিয়ে। এই যে যাদের নুইসেন্স ভ্যালু আছে, যে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ঢুকে নাটক করতে পারবে, তার 7 দিন পরে গিয়ে মিছিলে হাঁটতে পারবে, কিংবা হোক কলরব হয়ে ছাত্রদেরকে অরাজকতা তৈরি করে দিয়ে বিদেশে সারা জীবনের মতো চলে যাবে, কিংবা গোপালচন্দ্র সেনের মতো দেবতুল্য একজন মাস্টারমশাইকে ক্যাম্পাসের মধ্যে খুন করে দিয়ে সে কানাডায় গিয়ে সারা জীবন কাটাবে, এই যাদের নুইসেন্স ভ্যালু আছে তাদেরকেই আপনারা যাদবপুর বলে মনে করছেন। যাদবপুরে কিন্তু প্রতি বছর গোপালচন্দ্র সেনের স্মৃতিতে সভা হয়, আপনারা দেখান, কভার করেন কি? যাদবপুরে কিন্তু স্বামী বিবেকানন্দের সার্ধশতীর সময় বিশাল বড় কার্যক্রম হয়েছিল, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কার্যক্রম হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আপনারা কেউ দেখাননি। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যার প্রতিষ্ঠা করেছিলেন ঋষি অরবিন্দের মতো মানুষেরা, যাদের মূল উদ্দেশ্য ছিল একটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, ইংরেজের বিদেশি শিক্ষার বিরুদ্ধে একটা স্বদেশী শিক্ষার ব্যবস্থা, সেই যাদবপুর এখনো আছে। সেই যাদবপুরই মূল স্রোত, সেই যাদবপুরই আসল। আর এই এক মুষ্টিমেয় কিছু যাদের নুইসেন্স ভ্যালু আছে, সেটাকেই সংবাদ মাধ্যম দেখায়, এটাই দুঃখের বিষয়। না, আমার প্রশ্নটা ঠিক এরকম ছিল জিষ্ণুদা, যে বাঙালির কি স্মৃতিশক্তি একটু কম? কারণ এই বাঙালি পুরো দেশে 2বার বিভাজন আর 1বার বিস্তাপন দেখেছে, অন্য কোনো প্রদেশ বা অন্য কোনো প্রদেশের লোকেরা এরকম ভাবে মাস বিস্তাপন দেখেনি। এবার যে পোস্টারটা লাগাচ্ছে সেও তো বাঙালি, তার কি স্মৃতিশক্তিটা কমে গেছে বা তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে? এই জায়গায় আপনি এটার মধ্যে একটা বৃহত্তর চক্রান্ত আছে। প্রথম কথা হচ্ছে, এই যে পোস্টার লাগাচ্ছে তাদের কিছু মানুষ বোঝায় যে এই শিডিউলটা 3-4 বছরের, তুমি এইখানে একটা অরাজকতা সৃষ্টি করবে, এই সৃষ্টি করার এই পুরো প্রসেসের মধ্যে 4 বছরই তোমার বা 3 বছরই তোমার ভূমিকা, তারপরে তুমি বিদেশে চলে যাবে, তোমাকে বিদেশে যাওয়ার ব্যাপারে, বাইরে সেটেল করার ব্যাপারে এই যে তন্ত্র, সেই ইয়েতে ছিল না যে সরকার জারি থাক না কেন কিন্তু সিস্টেমটা আমাদের, কাশ্মীর ফাইলসের খুব বিখ্যাত একটা ডায়ালগ। তাই এদের কাছে বলা আছে যে তোমার বাবা তোমার মা একজন প্রতিষ্ঠিত অধ্যাপক, তুমি এই সুযোগ পাবে, আমরা জানি কোন রাস্তা দিয়ে তুমি বিদেশে সেটেলড হয়ে যাবে। ওদের কাছে এই যে ভারতবর্ষের গরিব মানুষের অবস্থা, এখানকার শ্রেণী সংগ্রাম, এগুলো ওরা জানে যে এগুলো 3 বছরের খেলা, এই হোক কলরবটা 3 বছরের জন্য, তারপরে তার জীবনটা বিদেশে কাটবে। এইটা হচ্ছে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর ছাত্র, তারা কিন্তু পুরো গেম প্ল্যানটা জানে যে এই 3 বছর তাদের করতে হবে, তারপরে আর তাদের কিছু করতে হবে না, তারা বিদেশে সেটেলড হয়ে যাবে। আর বাকি যারা, তারা যদি তার সঙ্গে যাচ্ছে বা আপনি যেটা বলছেন যে ওখানে পোস্টার লাগাচ্ছে, বিরোধীও মানে এর বিরুদ্ধেও অনেকে আছেন যারা জাতীয়তাবাদের কথা বলেন, তাদের নুইসেন্স ভ্যালু কম। যারা জাতীয়তাবাদের কথা বলেন তাদের নুইসেন্স ভ্যালু কম। এবারে যারা করছে তারা অনেকটা, তাদের মধ্যে ধরুন গরিব ঘরের ছেলেও আছে, আমি এরকম অনেককে দেখেছি, তারা এইসব কলরব করার পরে তারা চাকরি পায়নি, তাদের এই চাকরির দুর্নীতিতে তার চাকরিটা চলে গেছে। আর যে জার্মানিতে চলে গেল তাদের নেতা, সে কিন্তু তাকে খুঁজেও দেখে না, একবার ফিরেও তাকায় না। এইটা হচ্ছে এদের যে ডায়নামিক্স, তার বাস্তবতা।
কিছু মানুষকে দেখুন, একটা যুবক ছেলে, সে বিশ্বজুড়ে যৌথ খামার তার কাছে স্বপ্ন। তো এই স্বপ্নের কমিউনিজম আর বাস্তবের কমিউনিজম যখন সে তার পার্থক্যটা বুঝতে পারে, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আর কেউ কেউ প্রথম থেকেই জানে যে এই বিশ্বজুড়ে যৌথ খামার টামার কিছু নয়। আমার বাবা অধ্যাপক, আমার বাবা ইউনিভার্সিটির ডিন, সায়েন্সের সেক্রেটারি বা অন্য কিছুতে আছেন, আমার জন্যে পরে আর কিছু ভাবতে হবে না। এই নাটকটা আমার 3-4 বছরের ইউনিভার্সিটির মধ্যে বা নাটক, সেই নাটকের পরে আমি অনায়াসে বিদেশে চলে যাব এবং গর্বের সঙ্গে বলবো আমি আর বিদেশে কখনো ফিরবো না। মানে এই দেশের গরিব মানুষ, এই দেশের পিছিয়ে পড়া মানুষ, এই দেশের গিরিবাসী মানুষ, এই দেশের শিডিউল ট্রাইব, এই দেশের তপশিলি উপজাতি, তাদের জন্য এদের আদৌ কোনো ভাবনা নেই। কারণ এদের এই নাটকটা 3-4 বছরই করতে হবে। তাই এইটা যারা বহুদিন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তারা জানেন, এবং কিছু ছেলে মেয়ে তারা সত্যিকারের হৃদয়ের আবেগ থেকে আসে। সেই হৃদয়ের আবেগ থেকে আসার পরে তারা গরিব ঘরের ছেলে, যেমন গোপালচন্দ্র সেনের কথা বললাম। গোপালচন্দ্র সেন নিজে হাওড়াতে মেশিন শপে কাজ করতেন, তারপরে যাদবপুরে পড়াশোনা করতে আসেন। উনি জানতেন যে একটা বছর যদি আমি নষ্ট করে দিই, তাহলে যারা সোনার চামচ মুখে দিয়ে এসছেন, যার বাবা মা দুজনেই ইউনিভার্সিটির প্রফেসর, কিংবা যার বাবা কোনো ইউনিভার্সিটির একটা ডিনের পোস্টে আছে, তার জন্য কিছু যায় আসে না। কিন্তু যার বাবা জন খাটে, যার বাবা প্রান্তিক কৃষক, তার জন্য একটা বছর গুরুত্বপূর্ণ। গোপালচন্দ্র সেন জানতেন, যাকে এই অতি বিপ্লবীরা খুন করেছে। তাই এই যাদবপুরকে বুঝতে গেলে দুটো যাদবপুরকেই বুঝতে হবে। যে যাদবপুর প্রতিনিয়ত গোপালচন্দ্র সেনের চাপরাশ বহন করে চলছে, সেই যাদবপুরও এখনো বেঁচে আছে। আর যারা এই নাটক করছে, যারা এই বড় লোকের ছেলেদের মৃগয়া ব্রিগেড, যারা জানে তাদের এই 3-4 বছরের নাটকের পরে তাদের সামনে বিদেশের উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তাদের জন্য আলাদা ভাবনা। বাংলায় 34 বছর বামপন্থীরা ছিল, তারপরে টিএমসি আসলো। আজ দাঁড়িয়ে বাংলার পলিটিক্যাল সিস্টেমটা যখন আমরা দেখি, তখন দেখি যে প্রতি 2 কিলোমিটারে পার্টি অফিস। এইরকম পলিটিক্যাল কালচার পুরো দেশে কোথাও কোথাও নেই। আজ সেই পার্টি অফিসে বসে বাংলার নতুন প্রজন্মের ছেলেরা বা যুবকরা তাদের সময় খারাপ করছে। এটাকে আপনি কি ভাবেন যে এটা ইজ এ স্পন্সার্ড ফর বেঙ্গল অর ইটস এ হোল কনস্পিরেসি এগেনস্ট বেঙ্গল? conspiracy against Bengal, I would say conspiracy against Bengali ideology. কারণ কালচারাল মার্কসিজম আজ পর্যন্ত বিবেকানন্দকে খণ্ডন করতে পারেনি, কালচারাল মার্কসিজম আজ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে খণ্ডন করতে পারেনি। তাই তাদের সামনে বাংলা বাঙালি যারা রবীন্দ্রসঙ্গীত গায়, যারা বিবেকানন্দের কথা বলে, তারা জীবন্ত একটা চ্যালেঞ্জ। এই সমাজটাকে ভেঙে দেওয়া দরকার। এই সমাজটা ভেঙে দেওয়ার জন্যেই কিন্তু আজকের এই রাজনৈতিক শক্তি, যে রাজনৈতিক শক্তির মধ্যে একজন জামাতের 25-30 বছরের সম্পাদকও আছেন, আবার অতি বিপ্লবী একজন নেত্রীও আছেন। তারা একসঙ্গে থাকতে পারেন, কারণ তাদের একটা উদ্দেশ্য, এই রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলাকে তারা শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। এই প্রক্রিয়ার মধ্যে কমিউনিস্ট পার্টি যখন ছিল, মানে বামপন্থী যখন ছিল, তাদের একটা অবদান থেকে গেছে এই শেষ করার পেছনে। এই যে পার্টি অফিসের কথা বললেন, এটা কিন্তু কমিউনিস্টদের অবদান। কমিউনিস্টরা এই যে স্বদেশী সমাজ লিখেছিলেন রবীন্দ্রনাথ, বাংলার যে সমাজ ছিল স্বদেশী সমাজে, আসলে রবীন্দ্রনাথ বাংলার সমাজকেই দেখিয়েছেন। তো এই যে বাংলার সমাজ ছিল, সেই সমাজটার বদলে কমিউনিস্ট পার্টি পার্টি অফিস নিয়ে এলো। মানে আপনার সঙ্গে আমার যদি কোনো একটা বিবাদ হয়, আমরা আগে কি করতাম, পাড়ার একজন বিশিষ্ট ব্যক্তি রবীন্দ্রনাথ বলেছেন যে সেখানকার কোনো একজন বিশিষ্ট ব্যক্তিকে তার কাছে যেতাম। তা এই যে সমাজের অবস্থান, সেই সমাজের জায়গায়
পার্টি অফিসকে নিয়ে আসা, এটা বামপন্থীদের অবদান। যে যদি আমার কোনো দেওয়ানি কোনো বিবাদ থাকে, তাহলে আমি কোর্টে যাব না, আমি যাব পার্টি অফিসে। যদি আমার ফৌজদারি কিছু থাকে, তাহলে আমি পুলিশের কাছে যাব না, যাব পার্টি অফিসে। এই পার্টি অফিসেকে সমাজের জায়গায় নিয়ে আসাটা, এটা বামপন্থীরা করেছে। আর তৃণমূল তাদেরই যে জুতো ফেলে দিয়ে গেছিল, সেই জুতোতেই পা গলিয়েছে। কারণ দেখেছি এটা খুব সহজ, এটা বহু সংখ্যক একটা ভোট ব্যাংককে ক্যাপচার করার জন্য খুব সহজ। তারাও তার জন্য এই পার্টি অফিসের কালচারটাকে তারা বাড়িয়েছে, যেটা ভারতবর্ষের আর অন্য কোথাও নেই। তৃণমূলের আরেকটা যে সাংঘাতিক বিষবৃক্ষ স্থাপন করেছে, সেইটাকে বলা প্রয়োজন। সেইটা হচ্ছে বাঙালির একটা আত্মমর্যাদা বোধ ছিল। আমি নিজে গরিব ঘরের ছেলে, আর আমরা যে পাড়ায় থাকতাম সেখানে গরিব মানুষই বেশি ছিলেন। কিন্তু কোনো একজন সম্পন্ন মানুষ, ধরুন আমার পাড়াতে মুসলমানও থাকতেন, হিন্দুও থাকতেন। আমার পাড়াটাকে একটা খাপাড়া, বাগানি পাড়া, দুটো মুসলমান পাড়া, আমার একদম পাড়ার সঙ্গে একই পাড়ার মতো। তাই কোনো একজন মুসলমানকে ঈদের আগে কেউ যদি 50 টাকা দিত, বা কোনো দুর্গাপুজোর আগে একজন হিন্দু গরিব মানুষকে কেউ 50 টাকা কেউ দিতেন, ওই ভদ্রলোক, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে সম্পন্ন মানুষটাকে টাকা দিয়েছেন, তার বাড়িতে 5 বার যেত। ওই টাকাটা দিলে কি করতে হবে বললে না, আমি তাহলে ঘাসটা নিড়িয়ে দিয়ে যাই। মানে তুমি বড়লোক হতে পারো, কিন্তু আমার আত্মমর্যাদা বোধে তুমি আঘাত দেওয়ার কেউ নয়। তুমি টাকা দিয়েছো, আমি শ্রম দিয়ে তবে তুমি আমাকে টাকা দিয়েছো। আমার উৎসবের জন্য তোমার দয়া আমি চাই না। এই আত্মমর্যাদা বোধটা তৃণমূল নষ্ট করে দিয়েছে। তৃণমূল বুঝিয়েছে যে নেতারাও টাকা চুরি করতে পারে। নেতার টাকা চুরি, তার বস্তা বস্তা টাকা কোনো নেতার ঘর থেকে উদ্ধার হতে পারে। আর যে ছেলেটি, যুবক ছেলে, পড়াশোনা শিখে গ্র্যাজুয়েট হয়েছে, তাকে একটা মদের বোতল আর পেট্রোলের দাম দিলে সে নেতার পেছনে পেছনে ঘুরতে পারে। তার আত্মমর্যাদা বোধে লাগছে না যে কিসের বিনিময়ে সে টাকাটা পাচ্ছে, কিসের বিনিময়ে তাকে মদের বোতল দিচ্ছে। কিন্তু সেই ছেলেটি যদি গুজরাটে থাকে, সেই ছেলেটি এমনকি যদি অসমে থাকে, সে যদি ওড়িশায় থাকে, তাহলে তার সামনে কিন্তু একটা অসাধারণ ভবিষ্যৎ আছে। সে দেখছে সে তার নিজের একটা ভালো চাকরি, একটা সুন্দর স্টার্ট আপ করতে পারে। আপনি ওই রকম একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, সে গুজরাটে বা উড়িষ্যায় কিংবা অসমে, তার জীবনের যে স্থিরতা পশ্চিমবাংলার ওই যুবক ছেলেটির কিন্তু নেই। সেই যুবক ছেলেটি তার সারাটা জীবন নষ্ট করছে, তাকে বলছে যে চাকরির বয়স চলে গেলে তাকে 1,500 টাকা করে দেওয়া হবে। তা সে কি সেটা ডিজার্ভ করে? তার তো উত্তরণ প্রয়োজন, তার আপগ্রেডেশন দরকার। বাঙালি সমাজের আজকে সেই উত্তরণের সময় এসেছে, যে শিক্ষিত একটি ছেলে, সে একটা স্টার্ট আপ তৈরি করবে, সে একটা ভালো জায়গায় চাকরি পাবে, তার হাতে কাজ আসবে। সেটা সারা ভারতবর্ষের যদি মডেল হতে পারে, পশ্চিমবঙ্গে কেন হবে না? পশ্চিমবঙ্গে একটা গ্রামে কেন ফার্মার্স কোঅপারেটিভ থাকবে না? আপনি সুন্দরবনের গ্রামগুলোতে যান, যেহেতু আমার বাড়ি তার জন্য আমি চিনি। এক একটা গ্রাম থেকে 6 মাস 7 মাস ধরে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাটাতে বাধ্য হচ্ছে। তাদের পরিবারের বউ ছেলে মেয়ে সব ফেলে দিয়ে তাদের বাইরে কাটাতে হচ্ছে। কত অসহায় অবস্থা। এবারে সেই মানুষগুলো যখন দেখবে যে তাদের সামনে আরো বেটার ভবিষ্যৎ আছে, এক একটা গ্রাম থেকে 6 মাস 7 মাস ধরে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাটাতে বাধ্য হচ্ছে। তাদের পরিবারের বউ ছেলে মেয়ে সব ফেলে দিয়ে তাদের বাইরে কাটাতে হচ্ছে। কত অসহায় অবস্থা। এবারে সেই মানুষগুলো যখন দেখবে যে তাদের সামনে আরো বেটার ভবিষ্যৎ আছে, উন্নততর ভবিষ্যৎ আছে, সেটা কিন্তু তারা আশা করে, তারা তাদের যোগ্য। একটা ছেলে, গ্রামের ছেলে, কৃষক ছেলে, সে পড়াশোনা শিখেছে, সে উন্নত প্রযুক্তি, উন্নত বিজ্ঞান দিয়ে কৃষি করার জন্য সে যোগ্য। কিন্তু তার কাছে আমি কৃষিকাজের বদলে আমি নেতার হয়ে সারাদিন মস্তানি করার জন্য বলছি, সিন্ডিকেটের হয়ে মস্তানের কাজ করার জন্য বলছি,
এই যে কালচার, এইটা বাংলাকে এই 15 বছরের মধ্যে তৈরি হয়েছে। যেই পাপের থেকে, এই বলয়ের থেকে বাংলাকে মুক্তি পেতে হবে। আমি আবারও সেই কথাতে ফেরত আসবো। আমি অনেক উদ্বাস্তু মহিলাদের সাথে দেখা করেছি যাদের বয়স প্রায় 70 বছর, 80 বছর, যারা 1971 এসেছে বা 1970 এসেছে। তারা নিজের এক্সপিরিয়েন্স বলেছে যে তাদের সামনে মহিলাদের হাতে পেরেক ঠুকে দিত, আর সেই অবস্থায় তাদের ধর্ষিতা বানানো হতো। এই অভিজ্ঞতাটা তো সব বাঙালিরাই শুনেছে। আর আজ যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ বাংলাতে হচ্ছে, যেই ডেমোগ্রাফিক চেঞ্জ আমরা রোজ দেখতে পাচ্ছি, বাংলা কি সেই জায়গায় আবার পৌঁছে যাচ্ছে? না, বাংলার তো কতগুলো জায়গাতে আমরা নিজের চোখেই সেই অবস্থা দেখলাম। এই জুরানপুরে মারু হাজরা, শান্তনা হাজরাদের বাড়ি, তপশিলি জাতির হাজরা, মানে ডোম সম্প্রদায়ের, এক বাড়িতে 3টে মানুষকে খুন করে দিল হিন্দু বলে। বছর আগেই হয়েছে জুরানপুর, নদিয়ার জুরানপুরে। মুর্শিদাবাদের যে ঘটনা ঘটলো, ধুলিয়ানের যে ঘটনা ঘটলো, যে চন্দন দাস, হরগোবিন্দ দাস, কি তাদের অপরাধ ছিল? তারা কোনো অপরাধ করেছিল? তাই যে ঘটনা বাংলাদেশে ঘটেছে সে তো এখানেও ঘটছে। এই সন্দেশখালিতে বলছে যে পিঠে বানানোর জন্য রাত্রিবেলা মেয়েদেরকে টার্গেট করে তুলে নিয়ে যাচ্ছে, সুন্দরী যারা তাদেরকে নিয়ে যাচ্ছে। এ তো বাংলাদেশের যে ঘটনার কথা আপনি বলছেন, আমাদের তো সেই বিপদ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আজকেও যদি আমরা সচেতন না হই, যদি বুঝি যে হিন্দু বাঙালিকে বেঁচে থাকতে হলে তাকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাহলে তো বাংলাদেশ আমাদের সামনে, বাংলাদেশের যা ভবিষ্যৎ হয়েছে তাই আমাদের সামনে অপেক্ষা করছে। বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে যাবে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো হয়ে যাবে। আপনার কি মনে হচ্ছে এইবার সামনেই এক দফার ভোট হয়ে গেছে, আর এক দফার ভোট 29 তারিখে, এবার যে ইন্টেলেকচুয়াল বাঙালি, যাকে বলে ভদ্র বাঙালি, তারা কি এই এই যে আপনি বললেন ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, তারা কি এই জিনিসটা বুঝতে পারছে? আমার মনে হয় বুঝতে পারছে। আর একটা বিষয় হচ্ছে, ভোটের থেকেও বড়, মানে রাজনৈতিক শক্তির পরিবর্তনের থেকেও বিপদটা আরো বড়। আমি মনে করি বাঙালি হিন্দুর অস্তিত্বটাই বিপন্ন। সেইটা আমাদের লাগাতার এর বিরুদ্ধে বলতে হবে, সত্যি কথা বলতে হবে, অকপটে বলতে হবে যে আমরা বাঙালি হিন্দু, আমরা বেঁচে থাকতে চাই। এটার মধ্যে অপরাধ কিছু নেই। বাংলাদেশের যা কিছু করেছে, দুটো দেশের স্বাধীনতা এনেছে তো হিন্দুরা, ওখানকার বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রাণ গেছে, তার মধ্যে 3জন লোকের প্রাণ গেলে 2জন হিন্দুর প্রাণ গেছে। ধর্ষিতা হয়েছে 2 লক্ষ মানুষ, তার মধ্যে বেশিরভাগই হিন্দু মহিলা ধর্ষিতা হয়েছে। আমাদের রক্ত, আমাদের ইজ্জতে স্বাধীনতা এসছে, আর আজকে আমাদের সঙ্গে এই আচরণ করছে। তাই এই জায়গাটা, পুরো যে ভূমিটা, এটা হিন্দু বাঙালির মেধা, হিন্দু বাঙালির তাদের যে শক্তি, তাদের যে ক্ষমতা, তার জন্যই সারা পৃথিবীতে এই বাংলার ভূখণ্ডের নাম আছে। তা আমাদের অর্জিত জিনিস তোমরা খেয়ে নেবে? সেই কবিতার এটা আছে না যে আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ। আমি আমার ক্ষুধার অন্নে আমার প্রাণের ঘ্রাণ পেয়েছি। যে আমাদের এটা তো, এইটা আমরা তৈরি করেছি। ওখানে মাস্টারদা সূর্য সেন, পুলিন বিহারী দাস, প্রীতিলতা ওয়াদেদাররা তৈরি করেছে। তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা এনেছেন। তা সেখানকার তাদের বংশধরেরা থাকতে পারবে না? তুমি কে তার ডিসিশন নেওয়ার? ওখানে অধিকার আমার আছে, ওখানে আমার অধিকার নেই। পশ্চিমবঙ্গে তুমি ধুলিয়ান, তুমি বলবে যে কি 1 মিনিট সময় দিলে এখানে সবাইকে শেষ করে দেবে। তুমি কে? তুমি কিসের জন্য আছো যদি 1 মিনিট সময় দিলে সবাইকে শেষ করে দেবে? তোমার যদি গোয়েন্দা দপ্তর এই রিপোর্ট দিয়ে থাকে, তোমার তো সেদিন রাত্রে ঘুম হওয়া উচিত নয়। তোমার গোয়েন্দা দপ্তর যদি পশ্চিমবঙ্গে এই রিপোর্ট দিয়ে থাকে যে 1 মিনিট যদি কোনোভাবে ছুট দেওয়া হয় তাহলে সবাইকে শেষ করে দেবে, তুমি রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ অধিকারী হিসেবে তোমার সেই রাত্রে ঘুমাবার কথা নয়।
তুমি এটাকে দমন করে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তোমার সহযোগিতা নেওয়া দরকার ছিল। এটাকে দমন করে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করে তোমার সেদিনকে ঘুমানোর দরকার ছিল। তুমি ব্যর্থ হয়েছো, তুমি শাসক হিসেবে ব্যর্থ হয়েছো। আরেকটা কথা পরিষ্কার করে শুনে নেওয়া উচিত যে আমরা কারোর দয়ায় বেঁচে নেই। আমার পূর্বপুরুষ সাহসী ছিলেন বলেই আজকে আমরা হিন্দু হয়ে বেঁচে আছি। আমার পূর্বপুরুষ যদি দুর্বল হতেন তাহলে সেদিন আর হিন্দু থাকতে পারতেন না। আমরা 2 টাকা কেজি চাল খাওয়ার জন্য পূর্ব বাংলা থেকে এখানে আসিনি। আমার বাবা মা হিন্দু হয়ে বেঁচে থাকবেন বলেই এখানে এসেছেন। দুর্গাপুজো করবেন, শিবের মাথায় জল দেবেন, তার জন্যই এখানে এসছেন। 2 টাকা কেজি চাল আমরা বাংলাদেশেও খেতে পারতাম ধর্ম পরিবর্তন করে নিলে। তাই আমাদেরকে ভীতু ভাবাটা ভুল হবে। আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না। আপনি আপনার জন্য চিন্তা করুন। আপনার পরিবারের যারা জনগণেরকে যোগ সম শুষেছে মহাজনের মতো, যারা ওই 3 তলা 4 তলা বাড়ি বানিয়েছে, চলমান সিঁড়ি লাগিয়েছে, তাদের জন্য চিন্তা করুন। যদি এই জেহাদি শক্তি আমাকে আক্রমণ করে, মনে করবেন না যে আপনারা ওই 3 তলা বাড়িতে, চলমান সিঁড়িওয়ালা বাড়িতে বাস করতে পারবেন। ইঁদুর গর্ত তৈরি করে, ইঁদুরের গর্তে সাপ ঢোকে, সাপ ইঁদুরটাকেও খেয়ে নেয়, ওই গর্তেও বাস করে। ওই বাড়িতে আপনারা বাস করতে পারবেন না। আমরা বাংলাদেশে যারা জেহাদিদের সঙ্গে হাত মিলিয়ে হিন্দুদের সঙ্গে বেইমানি করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে ইঁদুরের গর্তে সাপেরা এসে থেকেছে। আপনার ওই বাড়িতে সাপেরাই থাকবে। আপনি ভাববেন না আমাদেরকে মেরে দিয়ে যাবে, আপনাকে রেখে দেবে। বরং ওই ব্যানার্জি বাড়ি কি মুখার্জি বাড়ির কোনো সুন্দরী মেয়ে থাকলে তাকে আটকে রেখে দেবে, আপনাদেরকে লাথি মেরে বের করে দেবে। আমাদের উপরে যদি 1 মিনিটে সবাইকে শেষ করে দেয় আর আপনাদের নৈবেদ্যের নাড়ুর মতো করে রেখে দেবে না। ভুল ভাবছেন। আমাদের জন্য চিন্তা করবেন না। আমরা লড়াই করেছি, আমরা আবার লড়াই করব। আমরা তো হিন্দু, আমরা জন্মান্তরে বিশ্বাস করি। আমরা লড়াই করে মরবো, আরেকজন কোনো বীর প্রশমিনী মায়ের গর্ভে জন্মগ্রহণ করে আবার লড়াই করব। আমাদের জন্য আপনার চিন্তা করবেন না। আপনি আপনার নিজের যারা জনগণকে জোকের মতো শুষে তারা সম্পত্তি বানিয়েছেন, তাদের জন্য চিন্তা করুন। তারা যেটুকু সোনা কায়দা করে বিদেশে পাঠাতে পেরেছে সেটুকুই আপনাদের থাকবে। এখান থেকে আমাদেরকে মারার পরে ওরা আপনাদেরকে কিছু নিয়ে যেতে দেবে না। আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুত্বপূর্ণ মুখ। বারবার টিএমসি বা বামপন্থী বলে যে বাংলার বাইরে বা ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বাঙালিদের মর্যাদা রাখে না, বাঙালিদের নাকি ওরা চেনে না। এই ব্যাপারটা আপনি কি বক্তব্য রাখবেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যা কিছু কাজ তার ভিত্তিভূমিতেই সবটাই বাঙালি। স্বামী বিবেকানন্দের যে কোনো জায়গায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তাতে স্বামী বিবেকানন্দের ছবি দেখবেন না এরকম প্রায় কোথাও হয় না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রতিষ্ঠা করেছিলেন কেশব বলিরাম হেডগেওয়ার, তিনি বাংলা থেকে এসেই বিপ্লবের পাঠ নিয়েছিলেন। পুলিন বিহারী দাসের অনুশীলন সমিতিতে তিনি যোগ দিয়েছিলেন। সেখান থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যা এই শারীরিক অমুক তমুকে যা আছে, পর্যবেক্ষণ, প্রবাস, সব পুলিন বিহারী দাসের যে অনুশীলন সমিতির যে মোডাস অপারেন্ডি সেটাকেই উনি নিয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় যিনি সরসংঘ চালক, তিনি স্বামী অখণ্ডানন্দ, যাতে স্বামী বিবেকানন্দের গুরু ভাই, তার কাছে তার শিষ্য ছিলেন। সারগাছি আশ্রম থেকে অখণ্ডানন্দের যখন দেহ চলে গেল, তখন সারগাছি আশ্রম থেকে বেলুর মঠে তিনিই নিয়ে এসেছিলেন গোলওয়ালকার। আমাদের ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে কাজ করেছে, যেভাবে করেছে, তার প্রত্যেকটি পদে, প্রত্যেকটি পদক্ষেপের সঙ্গে বাংলা জড়িয়ে আছে। দেশ স্বাধীন হলো, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তখনও পর্যন্ত রাজনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল না। তারপরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিষিদ্ধ করা হলো। তারপরে গুরুজি মনে করলেন যে রাজনৈতিক ক্ষেত্রেও স্বয়ংসেবকদের থাকা দরকার। তখন একজন বাঙালির কাছেই এলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাকে দায়িত্ব দিয়ে তাকে বললেন যে শ্যামাবাবু, আপনার নেতৃত্বেই ভারতবর্ষ আবার নতুন করে জাগতে পারে। জনসংঘ প্রতিষ্ঠা হলো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকেরা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে থেকে তাকে নেতা হিসেবে তাকে তার নেতৃত্বে
দেশ জুড়ে রাজনৈতিক আন্দোলন তৈরি হলো, তারপর সেই জনসংখ্য থেকেই আজকে বিজেপি তৈরি হয়েছে। তাই প্রত্যেকটা জায়গার পেছনেই তো বাঙালি আছে, বাংলা বাঙালির ভাবনা আছে। যারা আসলে কি, এদের জন্য একটা খুব সুন্দর কবিতা আছে, উট পাখি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? এরা হচ্ছে উট পাখির মতো, ঝড় উঠলে বালির মধ্যে মুখ গুজে থাকে, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। এই আজকের পডকাস্টের লাস্ট প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করব। 29 তারিখে ভোট, সবকিছু রাজনৈতিক না, কিন্তু রাজনৈতিক শক্তি ছাড়াও অনেক কিছু হতে পারে না। তো এই 29 তারিখের ভোটের জন্য আপনার এই নতুন প্রজন্মের যুবক যুবতীদের জন্য কি মেসেজ থাকবে? প্রথম কথা তো হলো, যুবক যুবতীদেরকে আমি পরিষ্কার বলতে চাই যে তোমরা কিন্তু অনেক কিছু পেতে পারো। তোমরা তোমাদের যা নিজেদের অধিকার, তোমাদের নিজের যা ক্ষমতা, পশ্চিমবঙ্গের আজকের অবস্থায় তার যে উত্তরণ, আপগ্রেডেশন, সেটা হচ্ছেই না। যুবক যুবতীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারা ভারতবর্ষের অন্য জায়গায় তোমার বয়সী ছেলে মেয়েদের সামনের সুযোগ সুবিধা দেখো, তোমার বয়সী ছেলে মেয়েদের সামনে চাকরি, ব্যবসা, প্রত্যেক ক্ষেত্রে, পড়াশোনা, এডুকেশন, প্রতিটা ক্ষেত্রে সুযোগ দেখো, তাহলে বোঝা যাবে যে এই উত্তরণটা কতটা দরকার। তাই সবচেয়ে প্রথম হচ্ছে 100% ভোট দেওয়া উচিত। তুমি একজন শিক্ষিত, অত্যন্ত দেশ সম্পর্কে, রাজ্য সম্পর্কে ওয়াকিবহাল একজন নাগরিক, তাই তোমার ভোটদানটা গুরুত্বপূর্ণ। তুমি যদি 100% ভোট না দাও, তুমি, তোমার বন্ধুরা, তাহলে কিন্তু সঠিক যে নির্ণয়, এই পলিটিক্যাল প্রসেস, সেই পলিটিক্যাল প্রসেস, এই গণতান্ত্রিক ব্যবস্থাটা সম্পূর্ণ হবে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সকালবেলায় আগে ভোট দাও, তারপরে এসে ব্রেকফাস্ট করো। একদম সকালে ভোট দাও। ওই যে বললাম, কে আছে এমন ডাকু যে হরিবে আমার ঘোলার ধান, আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রাণ, আমার ক্ষুধার অন্নে আমি আমার প্রাণের ঘ্রাণ পেয়েছি। তাই কোনো ডাকু আমার গোলার ধান তুলতে পারবে না যদি আমি সবচেয়ে আগে গিয়ে, সকালে গিয়ে ভোট দিই। একদম সকালে উঠবো, দেখো এখন একদম সকালবেলায় গিয়ে একসঙ্গে যাও, 10-15 জনের গ্রুপ, ছেলে মেয়ে, একসঙ্গে মিলে ভোট দিতে যাও, একসঙ্গে মিলে ভোট দিতে যাও। তারপরে ফিরে এসে কোনো একজনের বাড়িতে তার মাকে বলো, কাকিমা আমরা এখানে খাবো, 2-3 বাড়ি থেকে পটলাকের মতো করে নিয়ে আসো, ভোটটা একসঙ্গে দাও। 15 জন 20 জন ছেলে মেয়ে একসঙ্গে গিয়ে ভোট দাও। আর তৃতীয় যেটা বলবো, নো টু নোটা। এই নোটা আসলে আরেকটা ফাঁদ। নোটাতে ভোট বন্ধ হবে না, গণতান্ত্রিক পদ্ধতিটা বন্ধ হবে না। সবচেয়ে অযোগ্য যে, সে নির্বাচিত হবে। যদি 3000 নোটায় ভোট পড়ে, হয়তো দেখা গেল যে 2000 ভোটের ব্যবধানে সবচেয়ে অযোগ্য ব্যক্তি জিতে গেল। তাই নো টু নোটা। প্রথম হচ্ছে 100% ভোট দেওয়া দরকার যুব প্রজন্মের, সবচেয়ে প্রথম দরকার। কারণ তোমাদের মতো দেশকে বোঝা, পৃথিবীকে বোঝা যারা, তারা যদি ভোট না দেয়, তাহলে গণতন্ত্র থাকবে কি করে? দ্বিতীয় যেটা বিষয়, একসঙ্গে ভোট দিতে যাও, একদম সকাল সকাল ভোট দিতে যাও। ছেলে মেয়েদের একসঙ্গে 15-20 জনের গ্রুপ একসঙ্গে ভোট দিতে যাও, সকাল সকাল ভোট দাও। আর তৃতীয় বিষয়, সে নো টু নোটা। নোটাতে ভোট দেওয়া মানে সবচেয়ে অযোগ্যকে জিতিয়ে দেওয়া। আমার মনে হয় আগামী প্রজন্মের কাছে এবারের ভোটটা খুব গুরুত্বপূর্ণ। তাই তাদের কাছেই আমি এই আবেদন রাখলাম। অনেক অনেক ধন্যবাদ জিষ্ণুদা আপনাকে। আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন, লাইক করবেন আর আমাদের মাধ্যম চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है।
सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोंकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मर मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम-एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।